আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। জুলাই গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে দেবে তা জানা যাবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। চিস্তি, মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? ধন্যবাদ বর্ষা। আপনার মাধ্যমে আরেকবার জানিয়ে দিতে চাই যে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা কবে হবে সেই তারিখটি ঘোষণা হবে আজ, এবং 12টায় এই রায় ঘোষণার কার্যক্রম, রায়ের তারিখ ঘোষণার কার্যক্রম শুরু হওয়ার কথা। কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা 57 এই মামলার একমাত্র গ্রেফতার এবং রাজসাক্ষী আসামি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তাকে হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়েছে এবং আমরা জেনেছি যে ইতিমধ্যে বিচারকরাও এজলাসে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা রায়ের যে তারিখ ঘোষণার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে এবং আজকে এই রায়ের তারিখ ঘোষণা ছাড়া কিন্তু অন্য কোনো কার্যক্রম ট্রাইব্যুনালের নেই। সেই ক্ষেত্রে হয়তোবা 3-4 মিনিটের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে শেখ হাসিনা সহ যে 3 জনের মামলায় মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা ঠিক কবে হবে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রায় ঘোষণাকে নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির একটা চেষ্টা চলেছে এবং সেই চেষ্টা দমাতে সরকার বিভিন্ন রকম তৎপরতা নিয়েছেন এবং সর্বশেষ গতকাল ট্রাইব্যুনালের নিরাপত্তা রক্ষায় সেনা সদরে চিঠি পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, যাতে সেনা মোতায়েন করা হয় এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে সকাল থেকে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের আশেপাশে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই ট্রাইব্যুনালকে। এবং বর্ষা, যেটা বলছিলাম যে আদালত কার্যক্রম শুরু করলে আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো যে এই মামলার ঠিক রায় ঘোষণার তারিখটি কবে দিচ্ছেন আদালত। বর্ষা চিস্তি, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতেও। সারা দেশের মতো রাজধানীতেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সকালে গাবতলী এলাকায় ঢাকার প্রবেশ মুখে দেখা গেছে কড়া নিরাপত্তা। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই মুহূর্তে গুলিস্তানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি তো সকাল থেকে রাজধানীতে আছেন, তো ওখানে কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমাদের একটু জানান। ধন্যবাদ বর্ষা। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যেটি দেখছি, রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড়, একই সাথে যে রাজধানীর প্রবেশ মুখ, প্রতিটি স্থানে আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য সহ র্যাব এবং গোয়েন্দারা কাজ করছেন নিরাপত্তার জন্য। জনগণ যাতে নিরাপদে তাদের কর্মস্থলে পৌঁছতে পারেন এবং তাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো যাতে করতে পারে, সেজন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। তবে বর্ষা, আমি আপনাকে একটি বিষয় জানাতে চাই। আমি এখন আছি গুলিস্তানের এখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অফিসের সামনে। এখানে সকাল থেকে আমরা যেটা দেখছি, এখানে
ছাত্র জনতারা তারা অবস্থান নিয়েছেন। তবে এখানে অনেকের সাথে কথা বলেছি, এখানে ছাত্র শিবিরের যারা কর্মী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন, এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হতে পারে সেজন্য তারা এখানে, আমরা দেখেছি সকাল থেকে এখানে তারা অবস্থান নিয়েছেন। আর এখানে কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে, সেটি আমরা জানাতে চাই যে কিছুক্ষণ আগে ঠিক 10 মিনিট আগে এখানে আমরা দেখেছি যে একজন ব্যক্তিকে এখানে তারা ছাত্র শিবিরে যারা এখানে কর্মী যারা রয়েছেন তারা তাকে এখানে আটক করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগটি যেটি পাওয়া গিয়েছে সেটি একটু বলতে চাই যে তারা এখানে যেটি জানতে পেরেছে যে যুবককে এখানে আটক করা হয়েছে এবং এখানে আটক করার পর এখানে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তারা যেটি জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সে এখানে অবস্থান নিয়ে এই অফিসের সামনে এখানে ভিডিও করছিলেন এবং সেই ভিডিওগুলো বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে তিনি দিচ্ছিলেন এবং তিনি এখানে মানুষজনকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন এবং এখানে বলা চলে একটি গুজব ছড়িয়ে এখানে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের এই অফিসের সামনে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো পায়তারা করছিলেন তিনি, এমনটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তবে সেই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত ছিলেন তারা বিষয়টি টের পাওয়ার পরই তাকে তাৎক্ষণিক আটক করার পরপরই তারা পুলিশের কাছে তাকে তুলে দেয় এবং এখন বর্তমানে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে, জিজ্ঞাসাবাদ করা চলছে। আর এখানে পুলিশের যারা লোকজন রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে এখন বলা চলে এখানে পরিস্থিতি বলা চলে এখন মোটামুটি স্বাভাবিকই রয়েছে। তবে এখানে যারা অবস্থান নিয়েছেন এই অফিসের সামনে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন। আর এখানে যেহেতু পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন এখন বলা চলে একটু টানটান উত্তেজনা মুহূর্ত সৃষ্টি হয়েছে। তবে এখানে প্রশাসন এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা বলছেন। ধন্যবাদ তপু আপনাকে। প্রতিভা বিকাশে দেশের কোনো শিশু কিশোর যেন বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নতুন কুড়ি বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু সাংস্কৃতিক নয়, ব্যবসা বাণিজ্য ও বিজ্ঞান সহ অন্য যে কোনো বিষয়ে প্রতিযোগিতা দেশের প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে হবে। নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি নিউজ প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য ইসি জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সব দলই নির্বাচন কমিশনের চোখে সমান বলে মন্তব্য করে তিনি বলেন, বড় ছোট মাপার ক্রাইটেরিয়া তাদের কাছে নেই। সংলাপের প্রথম দিনে সংলাপ হচ্ছে 12টি রাজনৈতিক দলের সাথে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী মিজান আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মিজান, রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে আপনি সরাসরি আমাদের একটু জানান ওখানকার পরিস্থিতি কি?
বর্ষা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে নির্বাচন কমিশনে আজকে থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ। আজকে সকালে 6টি দলের সাথে সংলাপ হচ্ছে এবং দুপুরে আরও 6টি দলের সাথে সংলাপ হবে এবং অন্য একদিন অর্থাৎ শেষ দিনে বিএনপি এবং জামাত সহ বাকি দলগুলোর সাথে সংলাপ হবে। এই সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। তবে এখন যে 6টি দলের সাথে সংলাপ হচ্ছে, বর্ষা আপনাকে আমি সেই 6টি দলের নাম জানিয়ে দিচ্ছি। এখন সংলাপ হচ্ছে এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামা ইসলাম। বিকেল 2টায় যে 6টি দলের সাথে সংলাপ হবে সেই দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ জাসদ জেএসডি, বাংলাদেশ বাসদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ এবং বিএনএম। এই 6টি দলের সাথে বিকেলে হবে। সকালে যে 6টি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সংলাপ হচ্ছে, এটি সঞ্চালনা করছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এখানে এরই মধ্যে 6টি দলের প্রতিনিধিরা তাদের বক্তব্য দিয়েছেন। এখন নির্বাচন কমিশনাররা কথা বলছেন। একটু আগে কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলছেন যে ভারত তৃতীয়বারের মতো প্রবাসী ভোটারদের নির্বাচনে সম্পৃক্ত করেছে, বাংলাদেশে প্রথমবারের মতো করতে যাচ্ছে। এটিকে একটি বড় অ্যাচিভমেন্ট হিসাবে দেখাচ্ছে নির্বাচন কমিশন। তারা বলছেন যে বিশ্বের অনেক দেশ 5 বছর 10 বছর ট্রায়াল করে তারা সফল হয়েছে, কিন্তু বাংলাদেশ প্রথমবারই সফল হতে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে জামানত যে আগে 20,000 টাকা ছিল সেটি যেন 20,000 টাকাই করা হয়। এটিকে যেহেতু নির্বাচন কমিশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে যে অতিরিক্ত জামানত করা হয়েছে এটি কমানোর জন্য দাবি জানানো হয়েছে। একই সাথে নির্বাচন কমিশন যে প্রচারণায় পোস্টার বাতিল করেছে এটিকে তারা অভিনন্দন জানিয়েছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ছোট বড় সব দল তাদের কাছে সমান, তারা যে প্রস্তাবনা দিয়েছেন এগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য থেকে আমরা হয়তো আরো গুরুত্বপূর্ণ মেসেজ পাবো এবং পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। বর্ষা, ধন্যবাদ মিজান আপনাকে। খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ মোটেই ভালো খেলতে পারেনি। আগের দিনের 1 উইকেটে 338 রান নিয়ে খেলতে নেমে দলের স্কোরে আর 8 রান যোগ হতে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় আর মমিনুল হক। জয় 171 এবং মমিনুল 82 রান করেন। আগের দিনের অপরাজিত 2 ব্যাটারকে ফিরিয়ে আইরিশ শিবিরে স্বস্তি আনেন ম্যাক ব্রাইন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম 79 রানে জুটি গড়েন। শান্ত টেস্ট ক্রিকেটে ষষ্ঠ 50 পেলেও দলের 425 রানে মুশফিক 23 রান করে বিদায় নেন। শান্তর সাথে লিটন দাস বাংলাদেশের লিড বাড়ানোর চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংকটে 4 উইকেটে 447 রান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।